রাসায়নিক বন্ধন তোমাদের অনেকের কাছে একটা খুব কঠিন চ্যাপ্টার লাগে। এই চ্যাপ্টারের সমস্ত এসকিউ যেগুলো আছে, শর্ট কোশ্চেন, বেসিক, এগুলো আমি এই ভিডিওতে একদম A to Z সলভ করে ফেলবো। সো চলো আমরা এসকিউ সবগুলা দেখে ফেলি রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে। এসএসসি 26-এর জন্য এই ক্লাসটা হবে ওয়ান অফ দ্য গেম চেঞ্জিং ক্লাস। এই যে এসকিউগুলো আমরা দেখব, এই এসকিউগুলাই তোমার রাসায়নিক বন্ধন ব্যাপারটার একদম বেসিক, একদম কোর ভ্যালু। তুমি যদি এগুলা বুঝো, তার মানে কেমিস্ট্রির অনেক জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে, কেমিস্ট্রি তোমার ভালো লাগা শুরু হবে। তুমি অনেক ক্ষেত্রে সিকিউ এমসিকিউ সলভ করতে যেও এত ডিপ কেমিস্ট্রি বুঝবা না, যেটা তুমি শর্ট কোশ্চেনগুলো থেকে বুঝো। সো চলো আমরা দেরি না করে কেমিস্ট্রির এই ডিপ ডাইভগুলো আস্তে 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 দেয়া শুরু করি। চলো প্রথমেই আসো, আমাদের প্রথম প্রশ্নটায় আসি। বলছে দস্তার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান হবে কি? এখানে আমাদের দুইটা কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট হচ্ছে যোজনী, আর একটা কনসেপ্ট হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। দুইটা আলাদা আলাদা কনসেপ্টেরই তোমার সংজ্ঞা জানা লাগবে, যোজনী কি আর যোজ্যতা ইলেকট্রন কি। প্রথমে আসি যোজ্যতা ইলেকট্রনে। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ কক্ষপথে বা বাইরের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা প্রথমেই লিখবা, যে কোনো একটা মৌলের, প্রথমেই এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে যখন এরকম টার্ম আসবে তাহলে আগে সংজ্ঞা লিখতে হবে। প্রথমেই লিখবা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। প্রথমে জিঙ্ক নিবা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখছো এর বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতেছে। টোটাল জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে সবার বাইরের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতেছে, তার মানে জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন কত? 2। জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন কত? 2। আচ্ছা, এবার যোজনীতে আসি। যোজনী হচ্ছে একটা পরমাণু যৌগ গঠনকালে যে কয়টা একক পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। একটা পরমাণু যৌগ গঠনকালে যে কয়টা একক পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটাই তার যোজনী। তাহলে জিঙ্ক যখন যৌগ গঠন করে, জিঙ্ক ক্লোরাইড গঠন করতে পারে, ZnCl2, দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, দুইটা ক্লোরিন, তার মানে এর যোজনীয় 2। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দস্তার ক্ষেত্রে বা জিঙ্কের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান হবে। এই যে দস্তা কথাটা ভাইয়া ভালো করে মাথায় রাখবা, দস্তা হইতেছে জিঙ্ক, মাথায় রাখবা দস্তা কি? দস্তা হইতেছে জিঙ্ক, এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো, বলছে লিথিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই, ব্যাখ্যা করো। আবার বলি, লিথিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই, ব্যাখ্যা করো। ওকে, লিথিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই কিভাবে করব? প্রথমেই আবার এটা ব্যাখ্যা করতে যে আগে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটার সংজ্ঞা দিতে হবে। যে সমস্ত, খেয়াল করো, লিথিয়ামের ক্ষেত্রে আমরা ওই সেম জিনিস করব। আগে যোজ্যতা ইলেকট্রনের কথায় আসি। বলবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ কক্ষপথে, সবচেয়ে বাইরের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। লিথিয়াম নিবা, ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখতে পাচ্ছ লিথিয়ামের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে তো যোজ্যতা ইলেকট্রন কত? 1। যোজ্যতা ইলেকট্রন কত? 1। আচ্ছা, এবার বলছে দেখো যোজনী, আমরা বলছি যৌগ গঠন কলে কোন একটা পরমাণু যতগুলা একক পরমাণুর সাথে যুক্ত হয় তাকে তার যোজনী বলে। তাহলে দেখো যোজনীর এই সংজ্ঞাটা দিলাম, যৌগ গঠনকালে যতগুলা একক পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। লিথিয়াম যৌগ গঠনকালে একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে লিথিয়াম ক্লোরাইড গঠনকালে একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমরা এইটারও যোজনী পাচ্ছি 1। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটাই সেম পাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা, শেষ। আচ্ছা, মোটামুটি এটা আমাদের ক্লিয়ার। এবার আসো, বলছে ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন একই কেন? তাহলে আমরা কয়টা দেখছি? প্রথমে আমরা 10টা দেখছি। প্রথমে আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি 10টার জন্য আসছে, 10টার জন্য আসছে। তারপরে আমরা লিথিয়াম দেখছি, এখন আমরা আরেকটা দেখতেছি ম্যাগনেসিয়াম। সেম ম্যাগনেসিয়ামের জন্য তুমি যখন এই টোটাল জিনিসটা ব্যাখ্যা করবা, ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করবা বা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম ব্যাখ্যা করবা, আগে যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা দিবা, তারপরে ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ কক্ষপথে দেখো তুমি 2টা ইলেকট্রন পাচ্ছ। সর্ববহিস্থ কক্ষপথে কয়টা পাচ্ছ? 2টা ইলেকট্রন পাচ্ছ। এবার বলছে দেখো যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন আমি যখন সেম পাবো তখন আমার ওই সেম জিনিস বলতে হবে যে যৌগ গঠনকালে যতগুলা একক পরমাণুর সাথে যুক্ত হয়, যেমন দেখো ম্যাগনেসিয়াম 2টা একক ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, তার মানে এর যোজনীয় 2। তাহলে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে এইভাবে আমি এই জিনিসপত্রগুলো ব্যাখ্যা করতে পারবো।
এবার আসো পরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখি। বলছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ভিন্নতার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, এইটা করার ক্ষেত্রেও প্রথমেই তুমি এই দুইটা জিনিসের সংজ্ঞা দিবা, যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা দিবা। বলবা যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3, বহিষ্ঠ কক্ষপথ মানে বাইরের কক্ষপথ, বাইরের কক্ষপথ হচ্ছে 2s2p, দ্বিতীয় কক্ষপথে বাইরের কক্ষপথ, বাইরের কক্ষপথে টোটাল 5টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 5টা। বাট যখন নাইট্রোজেন যৌগ গঠন করে, যৌগ গঠনকালে সে দেখা যাচ্ছে যে 3টা ক্লোরিনের সাথে NCl3 যৌগ গঠন করতে পারে, 3টা ক্লোরিনের সাথে NCl3 যৌগ গঠন করতে পারে, অর্থাৎ একক পরমাণু কয়টার সাথে যুক্ত হচ্ছে? 3টা। তাহলে তার যোজনী আসতেছে 3, যোজনী কত আসছে? যোজনী আসতেছে 3, বাট যোজ্যতা ইলেকট্রন 5। তাহলে খেয়াল করো, যোজনী আসতেছে 3, যোজ্যতা ইলেকট্রন 5, যোজনী 3 বাট যোজ্যতা ইলেকট্রন কত? 5। এই যে যোজনী 3, যোজ্যতা ইলেকট্রন 5, এই জন্য আমরা বলবো যে নাইট্রোজেনের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম নয়। তাহলে দেখো সেম ছিল কয়টা মৌলে? 3টার। দেখো আমরা সেম পাইছি কোনটা কোনটা, জিঙ্কের ক্ষেত্রে সেম পাইছি, লিথিয়ামের ক্ষেত্রে সেম পাইছি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম পাইছি, সেম ভাবে আমরা সোডিয়ামের ক্ষেত্রেও সেম পাইতাম। বাট আমাদের ভিন্ন কোথায়? যেমন দেখো নাইট্রোজেনের জন্য ভিন্ন, অক্সিজেনের জন্য ভিন্ন হবে, নাইট্রোজেনের জন্য ভিন্ন, অক্সিজেনের জন্য ভিন্ন হবে, এইগুলার ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন হবে। সেম মেথডে তুমি ব্যাখ্যা করতে পারবা, একদম সেম মেথডে, হুবহু সেম মেথডে তুমি ব্যাখ্যা করতে পারবা, জাস্ট ব্যাখ্যা করবা। ওকে, এবার আসো নাইট্রোজেনের জন্য এটা আমাদের ভিন্ন হলো, ব্যাখ্যা করলাম। এবার দেখো সেম, আমি একটু আগেই বলছি অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান নয় বা ভিন্ন, ব্যাখ্যা করো। কিভাবে করবা? প্রথমে যোজ্যতা ইলেকট্রনের কনসেপ্টটা ব্যাখ্যা করবা, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ কক্ষপথে বা বাইরের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে তার যোজ্যতা ইলেকট্রন বলে। অক্সিজেনে ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাসের পর এর বহিষ্ঠ কক্ষপথ, বাইরের কক্ষপথ, এখানে 6টা ইলেকট্রন থাকে, তার মানে এর যোজ্যতা ইলেকট্রন 6। অক্সিজেনকে যখন আমি যৌগ গঠন করাবো, যৌগ গঠন করাইলে সে যৌগ গঠনের সময় মাত্র 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করতে পারে, মাত্র 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করতে পারে, সুস্থিত বন্ধন গঠন করতে পারে। তো সেই ক্ষেত্রে তার যোজনী 2 আসে। তাহলে যোজনী 2, যোজ্যতা ইলেকট্রন 6, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন। যোজনী 2, যোজ্যতা ইলেকট্রন 6, দুইটা ভিন্ন ভিন্ন। অথবা তুমি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতার দিকেও যদি তাকাও, একটা অক্সিজেন 2টা একক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই জন্য এর যোজনী আমরা 2 লিখতে পারবো। তাহলে যোজনী 2, যোজ্যতা ইলেকট্রন কত? 6। তাহলে অক্সিজেনের জন্য যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন। এটা আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, এটা খুব ভালো মতো শিখবা, খুব ভালো মতো শিখবা। বলছে সোডিয়ামের 11, ক্লোরিনের 17, এদের যোজনী একই কেন? সোডিয়ামের 11, ক্লোরিনের 17, এদের যোজনী একই কেন? একই যোজনী কেন? আচ্ছা, প্রথমে আমরা সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। যেহেতু সর্ববহিষ্ঠ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়তে পারে। তো প্রথমেই সোডিয়ামের জন্য বলবা সোডিয়াম হচ্ছে ধাতু, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে থাকে, ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন সে দান করতে পারে, একটা ইলেকট্রন দান করে সে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়। এবার তুমি ক্লোরিনের কাছে আসবা। ক্লোরিন হচ্ছে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে থাকে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ কক্ষপথে টোটাল 2 আর 5 মিলে 7টা ইলেকট্রন থাকে। 2 আর 5 মিলে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। এই যে 7টা ইলেকট্রন থাকে, বন্ধন গঠনের সময় সে অষ্টক পূরণের জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। বন্ধন গঠনের সময় সে অষ্টক পূরণের জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। সো এই যে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো, একটু বোঝার চেষ্টা করবা, ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো, তাহলে দেখো এ একটা দান করলো, এ একটা গ্রহণ করলো, আলটিমেটলি দুজনেরই যোজনী সেম।
এবার যদি আমরা যৌগ গঠনকালে কয়টা একক পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটার দিকেও তাকাই, তাহলে সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হতে পারে। দ্যাট মিনস এখানেও আমরা যোজনী সেম পাচ্ছি। সো তুমি এভাবে ব্যাখ্যা করতে পারবা, এই বেসিকগুলা যদি তোমার মাথার ভিতরে থাকে তুমি এগুলা ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, পরে বলছে পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা বুঝতে হবে। পরিবর্তনশীল যোজনী এই কথাটা আগে আমাদের ভালো মতো বুঝতে হবে। পরিবর্তনশীল যোজনী মানে কি মাথায় রাখবা। পরিবর্তনশীল যোজনী মানে হচ্ছে যদি কোনো মৌলের একের অধিক যোজনী থাকে তখন তাকে পরিবর্তনশীল যোজনী বলে। অর্থাৎ একটা মৌলের যদি একের অধিক যোজনী থাকা মানে হচ্ছে সে চাইলে, যেমন ধরো আমি যদি আয়রনের কথা বলি, আয়রন চাইলে 2টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে, চাইলে 3টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে। তাহলে আয়রনের যখন 2টা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তখন যোজনী হচ্ছে 2, যখন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তখন যোজনী হচ্ছে 3। এই যে আয়রনের একের অধিক ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, এটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী মানে হচ্ছে একের অধিক পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। পরিবর্তনশীল মানে হচ্ছে একের অধিক পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, একের অধিক পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। বলছে পরিবর্তনশীল যোজনী কাকে বলে, আবার বলি, বলছে কি, বলছে পরিবর্তনশীল যোজনী কাকে বলে। তাহলে আমরা বলবো কোন মৌলের একের অধিক পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে পরিবর্তনশীল যোজনী বলে। বা একাধিক যোজনী যদি থাকে, একাধিক কোন মৌলের একাধিক যোজনী যদি থাকে তখন সেই মৌলকে আমরা পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌল বলি। যেমন আয়রনের উদাহরণটাই দিবা, আয়রন 2টা ক্লোরিন এটার সাথেও যুক্ত হতে পারে, 3টা ক্লোরিন এটার সাথেও যুক্ত হতে পারে। 2টা ক্লোরিনের সাথে যুক্ত হলে তার যোজনী 2, 3টা ক্লোরিনের সাথে যুক্ত হলে তার যোজনী 3। তাহলে প্রথমে সংজ্ঞা লিখবা, তারপর উদাহরণ দিবা, শেষ 2 মার্ক। সংজ্ঞার জন্য 1 মার্ক, উদাহরণের জন্য 1 মার্ক। আচ্ছা, যেমন বলছে পরের কোশ্চেনটাই 8 নম্বরটাই দেখো, বলছে আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো। কি বলছে, আয়রনের জন্য স্পেসিফিক ভাবে বলছে পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো আয়রনের জন্য। তাহলে কি বলবা, যে পরিবর্তনশীল যোজনী কাকে বলে, উত্তর সেম হবে, প্রথমেই বলবা পরিবর্তনশীল যোজনী কাকে বলে। বলবা যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে, একের অধিক যোজনী থাকে তখন তাকে পরিবর্তনশীল যোজনী বলে। আয়রনের জন্য প্রথমত আমরা 2টা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা দেখি, তারপরে আমরা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাও দেখি। 2টা ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা দেখলে পরিবর্তনশীল যোজনী 2, মানে একবার হচ্ছে যোজনী 2, আর 3টা হলে একবার যোজনী 3। তাহলে সেই ক্ষেত্রে আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3। ওকে, খেয়াল করো। এবার বলছে দেখো কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী কত। যখনই আমার সুপ্ত যোজনী কথাটা আসবে তখন তোমাকে সুপ্ত যোজনীর কনসেপ্টটা বুঝতে হবে। সুপ্ত যোজনী কনসেপ্টটা কি, ফর্মুলাটা মনে রাখবা সবসময়, ফর্মুলাটা আগে মুখস্থ করবা, এটা দিয়ে সব ব্যাখ্যা করতে পারবা। সুপ্ত যোজনীর ফর্মুলা হচ্ছে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী, খেয়াল করো, কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী, এটার যে পার্থক্য একে বলা হচ্ছে সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য এটাকে সুপ্ত যোজনী বলে। তাহলে আবার বলি, সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দেয়া, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দেয়াকে সুপ্ত যোজনী বলে। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দেয়াকে সুপ্ত যোজনী বলে। তাহলে আমার এখানে বলছে কার্বন মনোঅক্সাইডের জন্য সুপ্ত যোজনী কত। আমরা জানি কার্বনের জন্য সর্বোচ্চ যোজনী কত, সর্বোচ্চ যোজনী বা সর্বোচ্চ ভ্যালেন্সি হচ্ছে 4। কার্বন মনোঅক্সাইড যৌগে কার্বনের যোজনী হচ্ছে আমার 2, ক্যালকুলেশন করলে 2 আসে। তাহলে আমি এখন যখন সুপ্ত যোজনী বের করতে যাব তখন সর্বোচ্চ 4 থেকে সুপ্ত 2 বাদ দিলে আমরা 2 পাবো। এই যে 2 পাবো এটাই হচ্ছে আমার সুপ্ত যোজনী, এই যে 2 পাবো এটাই হচ্ছে আমার সুপ্ত যোজনী। তাহলে দেখো কার্বন মনোঅক্সাইডের জন্য সুপ্ত যোজনী যদি জিজ্ঞেস করে, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত পাবা। আবার বলি, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে কি পাবা, সুপ্ত পাবা। তাহলে সর্বোচ্চ যোজনী 4, সক্রিয় হচ্ছে 2, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলাম, সুপ্ত পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসো, বলছে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0, ব্যাখ্যা করো। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0, ব্যাখ্যা করো। সালফার ট্রাইঅক্সাইডে সালফার, এবার এই সুপ্ত যোজনীর ক্ষেত্রে আবারও সেম কাহিনী,
সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিতে হবে। তাহলে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জন্য সর্বোচ্চ যোজনী কত বলো তো? সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। সক্রিয় কত? এই যৌগটাই সক্রিয় দেখো 3 দুগুণা 6 আসে। সর্বোচ্চ হচ্ছে 6 আর সক্রিয় হচ্ছে 3 দুগুণা 6। তার মানে আমি যখন সুপ্ত বের করতে যাব, সুপ্ত বের করতে গেলে 6 - 6 = 0। তাহলে লিখবা কিভাবে? প্রথমেই সুপ্ত যোজনীর সংজ্ঞা দিবা, বলবা আমরা জানি কোনো একটি মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমরা বাদ দিই তখন আমরা সুপ্ত যোজনী পাই। যেহেতু সালফার ট্রাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফারের সর্বোচ্চ যোজনী 6। এর সালফার ট্রাইঅক্সাইডে সক্রিয় যোজনী মানে যেটা ওইটার যোজনী ওটা কত? ওটাও 6। তাহলে আমরা দুইটা থেকে বাদ দিয়ে পাই 0, অর্থাৎ সুপ্ত যোজনী 0। শেষ। এভাবে ব্যাখ্যা করবা। আচ্ছা আসো, পরে বলছে অ্যামোনিয়াম প্লাস আয়ন একটি যৌগমূলক, ব্যাখ্যা করো। এই যে নতুন আরেকটা টাইপের কোশ্চেন পেয়ে গেলাম। যখনই যৌগমূলক কথাটা আসবে, যৌগমূলক মাথায় রাখবো, যখনই যৌগমূলক কথাটা আসবে তখন যৌগমূলকের সংজ্ঞা লিখতে পারতে হবে। যৌগমূলকের সংজ্ঞা কি? যদি এক বা একাধিক বা যদি কখনো একাধিক মৌলের পরমাণু বা অণু একসাথে হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। ধরো আমি আবার বলি, জিনিসটা বুঝবা। একাধিক অণু বা পরমাণু একসাথে হয়ে গেছে, একাধিক অণু বা পরমাণু, একাধিক মৌলের অণু বা পরমাণু একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি করছে। এই যে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি করছে, এই যে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি করা একসাথে পরমাণু গুচ্ছ যেগুলো আছে, পরমাণু গুচ্ছ এই ওয়ার্ডটা ইউজ করবা। পরমাণু গুচ্ছ যেগুলো আছে এগুলা একসাথে একটা ধনাত্মক বা ঋণাত্মক আয়নের মতো আচরণ করবে। এইটাকেই আমরা বলবো হচ্ছে যৌগমূলক। তাহলে যৌগমূলক মানে কি? যৌগমূলক মানে হচ্ছে, নরমালি চিন্তা করো, এখানে চিন্তা করো, যখন আমি অ্যামোনিয়াম প্লাস আয়ন নিচ্ছি এটা একটা যৌগমূলক, CO3 2 আয়ন এটা একটা যৌগমূলক। এখানে ভালো করে খেয়াল করো, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন মানে কি? একাধিক পরমাণু একসাথে হয়েছে, একসাথে হয়ে মাথার উপরে দেখো প্লাস আয়ন তৈরি করছে। তাহলে কোনো একটা মৌলের একাধিক পরমাণু বা একের অধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু গুচ্ছে রূপান্তর করে এবং তারা একটি আয়নের মতো বা একটি পরমাণুর মতো কাজ করে, একটি আয়নের ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমরা কি বলি? যৌগমূলক বলি। তাহলে বইতে যেই যৌগমূলকের সংজ্ঞাটা দেয়া আছে এই সংজ্ঞাটাই তুমি ভেঙে ভেঙে নিজের মতো করে বুঝবা, নিজের ভাষায় লেখা শিখবা। নিজের ভাষায় লেখা শিখে ওইটাই তোমাকে বলতে হবে যে যৌগমূলক কাকে বলে। ওকে, এবার আমরা এই যে যৌগমূলক কাকে বলে এটা বুঝলাম। এবার তুমি বলবা যে অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন পরমাণুর একাধিক পরমাণু, দুইটা ভিন্ন ভিন্ন মৌলের, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটা ভিন্ন ভিন্ন মৌল, তাদের একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়েছে, একসাথে যুক্ত হয়ে ধনাত্মক আধান বিশিষ্ট একটি আয়নের ন্যায় আচরণ করতেছে। এই জন্য অ্যামোনিয়াম প্লাস আয়ন একটি যৌগমূলক। ঠিক আছে, ওই যে সংজ্ঞা অনুযায়ী তুমি অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভেঙে ব্যাখ্যা করছো, জাস্ট এইটুকুই। সংজ্ঞা অনুযায়ী তুমি অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভেঙে ব্যাখ্যা করতেছো, জাস্ট এইটুকুই। সংজ্ঞা যেটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী তুমি অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভেঙে ব্যাখ্যা করছো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, ক্লিয়ার করতে পারছি না? সংজ্ঞা অনুযায়ী অ্যামোনিয়াম প্লাস আয়নকে ভেঙে ব্যাখ্যা করছো। ওকে, গ্রেট। এবার আসো কার্বনেট 2 আয়নকে যৌগমূলক বলা হয় কেন? কার্বনেট 2 আয়নকে যৌগমূলক বলা হয় কেন? এটা কিভাবে করব? কার্বনেট 2 আয়ন যেটা আছে এটাকে যৌগমূলক বলা হয় কেন? শুরুতেই আবারও সেম, যৌগমূলকের সংজ্ঞা দিতে হবে। প্রথমেই বলবা যদি একাধিক মৌলের পরমাণু একসাথে যুক্ত হয়ে বা একাধিক মৌলের পরমাণুগুলা একসাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি করে একটি মাত্র আয়নের ন্যায় আচরণ করে, তখন ওই পরমাণুগুচ্ছকে আমরা যৌগমূলক বলি। তাহলে যৌগমূলকের সংজ্ঞা যেটা আছে সেটা পড়লাম। এখানে আমরা দেখো মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একসাথে মিলিত হবে বা পরস্পরের সাথে মিলিত হবে, মিলিত হয়ে প্লাস বা মাইনাস আয়নের মতো কাজ করবে, তখন আমরা ওই আধান বিশিষ্ট বা পরমাণুগুচ্ছগুলোকে যৌগমূলক বলবো। কার্বনেটের ক্ষেত্রে কার্বন মৌল আছে, অক্সিজেন মৌল আছে। কার্বন মৌল এবং অক্সিজেন মৌলের একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে 2 আয়নে রূপান্তর করছে এবং এই 2 আয়ন একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। এই জন্য এটাকে আমরা যৌগমূলক বলতেছি। এই জন্য এটাকে আমরা কি বলতেছি? যৌগমূলক বলতেছি।
বুঝতে পারছো? এই জন্য আমরা এটাকে বলছি যৌগমূলক। ওকে, পানির আণবিক গঠন ব্যাখ্যা করো। পানির আণবিক গঠন খুব সিম্পল। পানির আণবিক গঠন যখন আসবে তুমি প্রথমেই বলবা যে পানির আণবিক সংকেত, যখনই পানির আণবিক গঠনের কথা বলবে প্রথমেই বলবা পানির আণবিক সংকেত হচ্ছে H2O, যেখানে একটি অক্সিজেন এবং দুইটি হাইড্রোজেন থাকে। এবার বলবা যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করে। কিভাবে দেখো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধনে কি হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হয়। তাহলে সমযোজী বন্ধনে কি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে বললা শেয়ারকৃত ইলেকট্রন সমযোজী বন্ধন গঠন করলো। এখন এখানে একটু মাথায় রাখতে হবে যে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে শেয়ারকৃত ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেয়, এই নেওয়ার কারণে এখানে একটা ভি আকৃতির শেপ হয়। ভি আকৃতির শেপ হয়। আরো অনেক কারণ আছে, হায়ার লেভেলে শিখবো। এখানে আমাদের ভ্যাসপার থিওরি আছে, এসব থিওরি আমরা বড় হয়ে শিখবো, এখন শিখবো না। বড় হয়ে তোমরা যখন এইচএসসিতে উঠবা, আমার কাছে কেমিস্ট্রি পড়বা, তখন আমি তোমাদেরকে বড় হয়ে এগুলো শেখাবো। বাট এখন তুমি কতটুকু ব্যাখ্যা লিখবা, জাস্ট এইটুকু ব্যাখ্যা লিখবা যেখানে যদি এই পর্যন্ত আসে তাহলে এটা হয়। ওকে, সো পানির আণবিক গঠন সম্পর্কে আমরা পড়লাম। আচ্ছা, তোমরা যারা হয়তো জানো না যে তোমাদের জন্য আমরা প্রবলেম সলভিং এর জন্য কিন্তু ফেসবুকে একটা গ্রুপ খুলে রাখছি। প্রবলেম সলভিং এর জন্য একটা ফেসবুকে গ্রুপ খুলে রাখছি। তোমরা যেটা করবা যে ফেসবুকে যাবা, যে আমাদের আইটিএস একাডেমির এই গ্রুপটাতে যাবা। আইটিএস একাডেমির কোন গ্রুপটাতে যাবা খেয়াল করো, আইটিএস একাডেমির এখানে আমাদের এসএসসি 26-এর জন্য দেখো আমরা একটা গ্রুপ করে রাখছি। এসএসসি 26-এর জন্য এই দেখো, আইটিএস একাডেমির এসএসসি 26-এর জন্য আমি একটা ব্যাচের গ্রুপ করে রাখছি। এই ব্যাচের গ্রুপে প্রচুর পরিমাণে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া হচ্ছে। এই দেখো, তোমরা বিভিন্ন টাইপের প্রবলেমগুলো দিচ্ছ, আমাদের টিচাররা এখান থেকে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছে। এই দেখো, প্রবলেম দিচ্ছে, প্রবলেমে সলভ অ্যান্সার করা হচ্ছে, প্রবলেম দিচ্ছে, প্রবলেমে সলভ অ্যান্সার করা হচ্ছে। সো তোমরা চাইলে আমাদের এসএসসি ব্যাচ 26 গ্রুপ যেটা আছে, আইটিএস একাডেমি এসএসসি ব্যাচ 26 লিখে সার্চ দিবা, আইটিএস একাডেমি এসএসসি ব্যাচ 26 লিখে সার্চ দিবা, দিয়ে এই গ্রুপে জয়েন করবা। এই গ্রুপে জয়েন করলে তোমাদেরকে আমরা সব সময় হেল্প করার জন্য রেডি আছি। ওকে, চলো এবার আসো, পানির আণবিক গঠন এটা ব্যাখ্যা শেষ। এবার বলছে দেখো অ্যানায়ন কিভাবে গঠিত হয়। খুব সিম্পল একটা কোশ্চেন, অ্যানায়ন কিভাবে গঠিত হয়। অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন। তো মাথায় রাখবো, অ্যানায়ন বা নেগেটিভ আয়ন এগুলো হচ্ছে অধাতু গঠন করে। তো তুমি ব্যাখ্যা করবা যে অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে তখন সেটাকে অ্যানায়ন বলে। অধাতু কারা, যেমন পর্যায় সারণীর গ্রুপ 17 অধাতু। পর্যায় সারণীর গ্রুপ 17-তে কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব অধাতু। যেমন ধরো ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে যদি রূপান্তর হয় এটা অ্যানায়ন হিসেবে কাজ করে। ব্রোমিন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ব্রোমিন মাইনাস আয়নে যদি রূপান্তর হয় এটা হচ্ছে তোমার অ্যানায়ন হিসেবে কাজ করে। আয়োডিন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন মাইনাস আয়নে রূপান্তর হলে সেটা হচ্ছে অ্যানায়ন হিসেবে কাজ করে। তাহলে আমরা বলবো যে অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে যদি ঋণাত্মক চার্জে রূপান্তর হয় তখন সেটাকে আমরা অ্যানায়ন বলি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে অ্যানায়ন কেন নেগেটিভই হচ্ছে। খুব সিম্পল, ভালো করে বোঝার চেষ্টা করো। নর্মালি আমরা যদি একটা ক্লোরিনের কথা চিন্তা করি, এই ক্লোরিনে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা হচ্ছে 35। আমরা জানি এই ক্লোরিনে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও 17। যতগুলা প্রোটন আছে ততগুলা ইলেকট্রন আছে। প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে আছে, ইলেকট্রনগুলা কক্ষপথে। এখন যদি চিন্তা করো প্রোটনের চার্জ প্লাস হয়, ইলেকট্রনের চার্জ মাইনাস হয়, তাহলে 17টা প্লাসের সাথে 17টা মাইনাস মিলে আমার এখানে চার্জ শূন্য হয়ে যাচ্ছে। এবার যদি বাইরে থেকে একটা ইলেকট্রন এই ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়, কেন সে মাইনাস আয়নে রূপান্তর হবে? বিকজ এখন এখানে ইলেকট্রন 17-র সাথে একটা এসে 18টা হয়ে গেছে। তার মানে এখন প্লাস চার্জ 17টা, মাইনাস চার্জ 18টা, ক্যালকুলেশন করলে মাইনাস চার্জ 1 আসে না? এই 1টাই দেখো ক্লোরিনের মাথার উপর বসে, এই 1টাই ক্লোরিনের মাথার উপর বসে। এটা হচ্ছে বোঝার জন্য, বাট এটা কি তুমি এভাবে লিখবা না, এভাবে লেখার দরকার নেই। তুমি বুঝছো জিনিসটা, তোমার নিজের ভাষায় এখানে লিখবা যে প্রোটনের চেয়ে ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে চার্জ বেশি হচ্ছে বা মাইনাস চার্জ বা অ্যানায়নে রূপান্তর হচ্ছে। এবার দেখো সেম জিনিস বলছে অধাতু অ্যানায়ন গঠন করে কেন। ওই যে একটু আগে বললাম যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট চার্জ গঠনের জন্য অধাতু অ্যানায়ন গঠন করে। অধাতু সমূহ সাধারণত
অষ্টক পূরণের জন্য একটি মাত্র ইলেকট্রন বা দুইটি মাত্র ইলেকট্রন বা বহিস্থ কক্ষপথে কয়েকটি ইলেকট্রন গ্রহণ করে থাকে। অধাতু সমূহ সুস্থিতিশীল অবস্থা লাভ করার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন গ্রহণ করে। জিনিসটা কেমন? ধরো আমাদের ক্লোরিন, ক্লোরিনে দেখো প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 8টা, পরের অরবিটালে 7টা ইলেকট্রন আছে। আমরা জানি বহিস্থ কক্ষপথে সুস্থিতি অর্জনের জন্য 8টা ইলেকট্রন লাগবে। কয়টা ইলেকট্রন লাগবে? 8টা ইলেকট্রন লাগবে। তাহলে সে বাইরে থেকে একটা ইলেকট্রন নিবে, বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে না সে অষ্টক গঠন করবে, তাই না? অষ্টক তোমার হচ্ছে ফিল আপ করবে। তাহলে সুস্থিতি গঠনের জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন সে যদি নিতে চায়, সুস্থিতি গঠনের জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন সে যদি নিতে চায়, তাহলে নেওয়ার পরে তারপরে সে মাইনাসে যাচ্ছে। তাহলে বলবা যে প্রত্যেকটা মৌল সুস্থিতি অর্জন করতে চায়, প্রত্যেকটা মৌল সুস্থিতি অর্জনের জন্য বাইরে থেকে যদি একটা ইলেকট্রন নেয় তাহলে সে মাইনাসে রূপান্তর হবে। ওকে, বাইরে থেকে ইলেকট্রন নিলে সে মাইনাসে রূপান্তর হবে। যেহেতু অধাতু সমূহ বাইরে থেকে ইলেকট্রন নিয়ে তারপর সুস্থিতি অর্জন করে, এই জন্য অধাতু সমূহ অ্যানায়ন গঠন করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। বলছে সোডিয়াম 2+ আয়ন গঠন অসম্ভব কেন? খুব সিম্পল, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখতে পাবা সোডিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1। তো 3s মানে এর বহিস্থ কক্ষপথ। সোডিয়ামের বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামের বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। কয়টা? মাত্র একটা। যেহেতু সোডিয়ামের বহিস্থ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন থাকে, আই রিপিট, একটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সুস্থিতি অর্জন করে। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর যখন সে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হচ্ছে, এ হচ্ছে সুস্থিতি অর্জন করছে। সুস্থিতি অর্জন করলে সে না নিতে চায় না সে দিতে চায়। এখন এ যেহেতু সুস্থিতি অর্জন করছে, 2 নাম্বার ইলেকট্রন এখান থেকে বের করা ইজ সো টাফ। 2 নাম্বার ইলেকট্রন এখান থেকে বের করা অনেক টাফ। এখন সাধারণত সোডিয়াম 2+ আয়ন গঠন অসম্ভব কেন? কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমরা সুস্থিতি পেয়ে যাচ্ছি, 2 নাম্বার ইলেকট্রন আর আমরা ছাড়তে পারি না। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমরা সুস্থিতি পেয়ে যাচ্ছি, 2 নাম্বার ইলেকট্রন আমরা ছাড়তে পারি না। ওকে, সেই জন্য 2 নাম্বার ইলেকট্রন যেহেতু আমরা ছাড়তে পারি না, সুস্থিতি গঠন করে ফেলছি, এই জন্য 2 নাম্বার ইলেকট্রন হবে না। ওকে, তো তাহলে সোডিয়াম 2+ আয়ন গঠন অসম্ভব। আচ্ছা, এবার বলছে দেখো সোডিয়াম সমযোজী যৌগ গঠন করে না কেন? আমরা জানি সমযোজী যৌগ হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। যেহেতু সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে, সে ইলেকট্রন শেয়ার না করে সে কি করে, তার ওই একটা ইলেকট্রন ইজিলি দান করে দেয়, দান করে দিয়ে সে আয়নিক যৌগ গঠন করে। এই জন্য আমরা বলবো সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিয়ে আয়নিক যৌগ গঠন করতে পারে। এই জন্য সোডিয়ামের জন্য আয়নিক যৌগ গঠন সহজ, সমযোজী যৌগ গঠন সহজ না। ওকে, ক্লিয়ার করতে পারছি না? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো পরে বলছে দেখো পরের কোশ্চেন, CCl4 এই যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? খুব সিম্পল, CCl4 যৌগে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কত? এটা কিভাবে করবা? এটা ব্যাখ্যা করবা যে প্রথমেই লিখবা যে CCl4 যৌগে কার্বন এবং 4টা ক্লোরিন বিদ্যমান। এভাবে লিখবা, প্রথমে লিখবা CCl4 যৌগে একটা কার্বন 4টা ক্লোরিন বিদ্যমান, তারপরে কার্বনের ইলেকট্রন বিন্যাস করবা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা। এখন মুক্ত জোড় ইলেকট্রন আমি একটু তোমাকে দেখাই, খেয়াল করো। কার্বনের আমাদের টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা। এই 6টার মধ্যে প্রথম কক্ষপথে 2টা থাকে, পরের কক্ষপথে 4টা থাকে। তার মানে কার্বনের জন্য আমরা যদি একটু দেখার চেষ্টা করি, কার্বনের জন্য বাইরের কক্ষপথে টোটাল ইলেকট্রন থাকে হচ্ছে 4টা। আচ্ছা, এবার যদি আমরা ক্লোরিনের জন্য দেখি, ক্লোরিনের জন্য আমার প্রথম কক্ষপথে 2টা, পরে 8টা, তারপরের কক্ষপথে 7টা। এই 7টা ইলেকট্রনের মধ্যে একটা সে ক্লোরিনের সাথে দেয়, দিয়ে বন্ধন গঠন করে, বাট তার বাইরে এখনো 6টা ইলেকট্রন থেকে যায়। সেম ভাবে আরেকটা ক্লোরিন এখানে যদি আসে, একটা ইলেকট্রন সে কার সাথে দিছে? একটা ইলেকট্রন সে কার্বনের সাথে দিছে, আর তার বাইরে 6টা ইলেকট্রন থেকে যাচ্ছে। আরেকটা ক্লোরিন একটা ইলেকট্রন সে কার্বনের সাথে দিছে, আর তার বাইরে 6টা ইলেকট্রন থেকে যাচ্ছে। আরেকটা ক্লোরিনও সেম, এখানে একটা ইলেকট্রন দিছে আর তার বাইরে 6টা ইলেকট্রন থেকে যাচ্ছে। তার মানে কি, এই ক্লোরিনের ক্ষেত্রে 3 জোড়া ইলেকট্রন লন পেয়ার অবস্থায় আছে। লন পেয়ার মানে যারা বন্ধনে অংশ নেয় নাই। লন পেয়ার মানে কি? যারা বন্ধনে অংশ নেয় নাই। এই ক্লোরিনের জন্য 3 জোড়া ইলেকট্রন লন পেয়ার আছে, এই ক্লোরিনের জন্য 3 জোড়া ইলেকট্রন লন পেয়ার আছে, এই ক্লোরিনের জন্য 3 জোড়া ইলেকট্রন লন পেয়ার আছে। তাহলে লন পেয়ার দেখো 3 6 9 12, তাহলে টোটাল মিলে 12 জোড়া ইলেকট্রন হচ্ছে আমার লন পেয়ার আছে। তাহলে যদি জিজ্ঞেস করে CCl4 এ মুক্ত জোড়া ইলেকট্রন সংখ্যা কত, উত্তর হচ্ছে 12 জোড়া। CCl4 এ মুক্ত জোড়া ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হচ্ছে 12 জোড়া। ঠিক আছে, 12টি জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা গ্রেট, এবার খেয়াল করো কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন উল্লেখ করো। সেম ভাবে
কার্বন ডাইঅক্সাইড অণু যখন তুমি নিবা, কার্বন ডাইঅক্সাইডে এই কার্বনের 2টা ইলেকট্রনের সাথে অক্সিজেন, কার্বনের 2টা ইলেকট্রনের সাথে অক্সিজেন, কেমনে করব? খুব সিম্পল, অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 2 6 এভাবে ইলেকট্রন বিন্যাস থাকে, এর মধ্যে 2টা ইলেকট্রন এখানে ইউজ হয়ে গেছে, এখনো তোমার 4টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন ইউজ হয়ে গেছে, এখনো 4টা ইলেকট্রন আছে, তার মানে এখানে 2 জোড়া, এখানে 2 জোড়া, টোটাল মিলে আমাদের 4 জোড়া ইলেকট্রন লন পেয়ার অবস্থায় আছে। তাহলে বন্ধন জোড় কয় জোড়া? খুব সিম্পল, দেখো এখানে বন্ধন জোড় কার, তোমার এখানে আমাদের টোটাল বন্ধন জোড় হিসাব করতে হবে। বন্ধন জোড় এইটা এক জোড়া, এইটা এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া বন্ধন জোড়, 4 জোড়া মুক্ত জোড়, 4 জোড়া বন্ধন জোড়, 4 জোড়া মুক্ত জোড়। এবার বলছে দেখো এই যে এটা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? আমরা জানি বিদ্যুৎ পরিবহন করতে গেলে অবশ্যই ইলেকট্রন প্রবাহ লাগবে। বিদ্যুৎ পরিবহনের পূর্ব শর্ত হচ্ছে ইলেকট্রন প্রবাহ করা। ইলেকট্রন প্রবাহ হয় জলীয় দ্রবণে আয়ন সৃষ্টির মাধ্যমে, আয়ন সৃষ্টির মাধ্যমে। যেহেতু এখানে চিনি আমাদের একটা সমযোজী যৌগ, এটা জলীয় দ্রবণে আয়নিত হয় না। চিনি কি? এই জায়গায় হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত। এটা কি? এটা হচ্ছে চিনির সংকেত। এইটা একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় না। আমি আবার রিপিট করি, সমযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় না। যেহেতু সমযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয় না, তার মানে সে ইলেকট্রন প্রবাহ করতে পারে না, মানে তার বিদ্যুৎ প্রবাহ সম্ভব হয় না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? কি বলছে? কঠিন অবস্থায় খাবার লবণ বিদ্যুৎ পরিবহন করে না কেন? দেখো, খাবার লবণ যদি কঠিন অবস্থায় থাকে তাহলে সে অআয়নিত অবস্থায় থাকে। অআয়নিত অবস্থায় সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কেন? কারণ আমরা জানি বিদ্যুৎ পরিবহন তখনই হয় যখন ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহন হয় আয়নের মাধ্যমে। তাহলে কি লিখবা? কমন কয়েকটা লাইন লিখবা যে বিদ্যুৎ পরিবহন হয় হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ হয়। ইলেকট্রন প্রবাহিত হবে যখন আমরা আয়ন পাবো। যেহেতু কঠিন অবস্থায় আয়ন সৃষ্টি হয় না, এজন্য খাবার লবণ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? খুব সিম্পল, সোডিয়াম ক্লোরাইড প্রথমেই লিখবা, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। কেউ যদি আয়নিক যৌগ গঠন করে তাহলে সে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে। একজন ইলেকট্রন ছাড়ে, একজন ইলেকট্রন গ্রহণ করে। যখন কেউ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে তখন তার মধ্যে তীব্র তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায়। ফলে দেখা যায় কি এই বন্ধন অনেক শক্তিশালী বন্ধন হয়, আণবিক বন্ধন শক্তিশালী বন্ধন। এখন যদি আমি এই বন্ধনকে ভাঙতে যাই তাহলে বাইরে থেকে শক্তি দিব, তখন আমার অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হয়, বন্ধন শক্তিশালী হয়, ভাঙতে গেলে বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য আমাদের সোডিয়াম ক্লোরাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কথাগুলো লিখলেই হবে। এবার বলছে দেখো সিলিকন অক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন? খুব সিম্পল, সিলিকন অক্সাইড যেটা আছে এটা আবার সমযোজী যৌগ। সিলিকন অক্সাইড কি? সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও সিলিকন অক্সাইডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একাধিক সিলিকন অক্সাইড SiO2 একাধিক অণু n সংখ্যক অণু একত্রিত হয়ে পলিমার গঠন করতে পারে। কি গঠন করতে পারে? পলিমার। সিলিকনের ক্ষেত্রে পলিমার গঠন সম্ভব। কিভাবে জানো? দেখো এই যে সিলিকনের এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে হাত খুলে যায়, এই সাইডে হাত খুলে যায়, ফলে এখানে আবার একটা সিলিকন আসে, এখানে আবার একটা সিলিকন আসে। এবার দেখো এই সিলিকনের 4টা হাত সম্ভব, এখানে আবার একটা অক্সিজেন বসবে, বসে এখানে আবার একটা সিলিকন বন্ধন গঠন করতে পারে। এভাবে সিলিকন বিশাল চেইন বা পলিমার চেইন গঠন করতে পারে। বিশাল চেইন বা পলিমার চেইন জালের মতো গঠন হয়। ফলে দেখা যায় যে সিলিকনে সমযোজী বন্ধন সংখ্যা অনেক বেড়ে যায়। সমযোজী বন্ধন দুর্বল বন্ধন, বাট বন্ধন সংখ্যা এত বেশি যে বন্ধন সংখ্যা অনেক বেড়ে যায়। এবার এই অতিরিক্ত বন্ধনকে ভাঙতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে অতিরিক্ত বন্ধন ভাঙতে গিয়ে আমাদের উচ্চ শক্তির প্রয়োজন হয়, এজন্য সিলিকন অক্সাইডে গলনাঙ্ক বেড়ে যায়। তাহলে সহজ কথায় কি লিখবো? সিলিকন অক্সাইড যেটা আছে এটা সমযোজী বন্ধন বিশিষ্ট, সমস্যা নেই, কিন্তু এটা পলিমার গঠন করে। পলিমার মানে কি? বৃহৎ অণু চেইন, অনেক অণু চেইন, অনেক অণু চেইন গঠন করার কারণে আমরা এই একাধিক সমযোজী বন্ধন ভাঙতে অনেক শক্তি ক্ষয় করতে হয়। ফলে আমাদের অধিক শক্তি ক্ষয় হয় এবং আমাদের গলনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, মিথানল পানিতে দ্রবণীয়। মিথানল পানিতে দ্রবণীয় এটা কেন ভাইয়া? এটা মাথায় রাখতে হবে যে মিথানল যে যৌগটা আছে, মিথানল যৌগটা হচ্ছে সমযোজী বন্ধন দিয়ে তৈরি।
HCHO সমযোজী বন্ধন দিয়ে তৈরি, কিন্তু এখানে অক্সিজেন যেটা আছে অক্সিজেন ডেল মাইনাস আর কার্বন ডেল প্লাসে রূপান্তর হয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য অক্সিজেন ডেল মাইনাস কার্বন ডেল প্লাসে রূপান্তর হয়, ফলে মিথানলে পোলারিটি সৃষ্টি হয়। পোলারিটি মানে কি? প্লাস মাইনাস। তাহলে এই জন্য আমরা মিথানলকে বলতে পারি পোলার সমযোজী যৌগ। কি বলতে পারি? পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। এই যে পোলার সমযোজী যৌগ হওয়ার কারণে, এই প্লাস মাইনাস তৈরি হওয়ার কারণে এই পানির ভিতরে যখন যাবে, পানির ভিতরে প্লাস মাইনাসের সাথে তোমার হচ্ছে বন্ধন গঠন করবে, বন্ধন গঠন করে মিথানল পানির ভিতরে দ্রবণীয় হবে। এই কথাগুলাই তুমি নিজের ভাষায় লিখবা, এটার আরো ডিপ ব্যাখ্যা আছে, অত ডিপ ব্যাখ্যায় আমরা যাব না, এসএসসি লেভেলে এইটুকু জানলেই হচ্ছে। এবার বলছে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড পোলার যৌগ কেন? সেম কথা, হাইড্রোজেন এবং ফ্লোরিন গঠিত হয় সমযোজী বন্ধনে, কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই ইলেকট্রনকে নিজের দিকে টানবে, হাইড্রোজেন প্লাস হয়ে যাবে, ফলে এখন এইটা পোলার যৌগের সৃষ্টি হবে, একটা প্লাস একটা মাইনাসে রূপান্তর হবে। এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইডকে আমরা পোলার সমযোজী যৌগ বলি। পোলার সমযোজী যৌগ যখন তৈরি হয় তখন সে পানির মধ্যে যে দ্রবীভূত হয়, আয়নিক যৌগগুলো পানির মধ্যে দ্রবীভূত হয়, বা কেউ যদি প্লাস মাইনাস হয় সে পানিতে দ্রবীভূত হয়। এটাও পোলার সমযোজী যৌগ, সেম কারণে। যখনই তুমি ফ্লোরিন, ক্লোরিন, ঠিক আছে, বা অক্সিজেন এগুলা পাবা, এগুলা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা পড়ছো না? তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে, ইলেকট্রনকে নিজের দিকে টানলে ও মাইনাসে রূপান্তর হবে। বুঝতে পারছো? এই জন্য পানি পোলার যৌগ ব্যাখ্যা করো, সেম জিনিস। পানিতেও ওই যে পোলার যৌগ হওয়ার কারণ হচ্ছে নিজের দিকে টেনে নেয়া। বুঝতে পারছো? ওকে, সো এইগুলা ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে সবগুলো এসকিউ। এগুলো যদি তুমি ঠিকমতো পড়তে পারো, এই চ্যাপ্টারের সমস্ত এসকিউ তোমার কভার হয়ে গেছে। এরপরে আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা শুরু করব।